আজকে সকাল থেকেই সোশ্যাল মিডিয়া অঙ্গন সরগরম হয়ে উঠেছে একটি রয়েছে অ্যাকচুয়ালি একটি বক্তব্যের জন্য। জামায়াতের আমির বা আমিরে জামায়াত এই নামে উনি সম্বোধিত হতে বেশি পছন্দ করেন বলে জানা যায়। এবং কর্নেল বীর বিক্রম কর্নেল অবসরপ্রাপ্ত বীর বিক্রম অলি আহমেদ ওনার একটি বক্তব্য নিয়ে তোলপাড় হয়ে গেছে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মগুলি। দাবি করা হচ্ছে, আমি যে প্রথম দিকে স্ক্রল ডাউন যখন করছিলাম ফেসবুকে, তখন দেখছিলাম যে স্বাধীনতার নতুন ঘোষক এসে গেছেন। একটু খুলে দেখলাম যে এটা অলি আহমেদকে নিয়ে বলা হচ্ছে। তো এবং পরবর্তীতে জামায়াতে আমিরের বক্তব্য দেখলাম, শুনলাম। তো কোনো জায়গায় আমি আসলে এটা পাইনি যে অলি আহমেদ নিজেকে স্বাধীনতার ঘোষক বলেছেন, অথবা জামায়াতের আমির কর্নেল অলি আহমেদকে বলেছেন যে উনি স্বাধীনতার ঘোষণা করেছেন। উনি একটি কথা বলেছেন যে স্বাধীনতার ঘোষণা হয়েছিল এই জায়গা থেকে। উনি চট্টগ্রামে জনসভায় ভাষণ দিচ্ছিলেন। তো চট্টগ্রাম থেকে স্বাধীনতার ঘোষণা হয়েছিল, এটাতে কোনো সত্যের কোনো অপলাপ হয় না, এটা একেবারে নির্জলা সত্য। আর আরেকটি কথা উনি অলি আহমেদের বরাত দিয়ে বলেছেন, উই রিভল্ট কথাটি। এই কথাটি অলি আহমেদ বলেছেন কিনা, তা আমরা বিভিন্ন দলিল দস্তাবেজ ডকুমেন্টে আমরা এরকম উনি প্রকাশ্যে বলেছেন, মনে মনে থাকতে পারে ওনার। হ্যাঁ, যখন উনি শুনেছেন যে ক্র্যাকডাউনের কথা, কিন্তু উনি বলেছেন এই উই রিভল্ট এই দুটো শব্দ মূলত জিয়াউর রহমান বলেছেন বলেই আমরা এতদিন জানতাম। আগেই আমরা যেমন পরিষ্কার করে নিলাম, কর্নেল অলি আহমেদ এবং আমিরে জামায়াত ওনারা দুজনের কেউই বলেন নাই যে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দেন নাই, তার বদলে অলি আহমেদ দিয়েছিলেন। কর্নেল অলি আহমেদ তিনি জিয়াউর রহমানের তখন ক্যাপ্টেন ছিলেন, তখন জিয়াউর রহমানের অধীনস্থ ছিলেন। তো উই রিভল্ট কথাটি কিভাবে আসছে, যে মোটামুটি আমরা যেখানে একমত আছে প্রত্যক্ষদর্শীদের এবং জিয়াউর রহমানের নিজের লেখায়ও আছে যে উনি জিয়াউর রহমান পোর্টের দিকে যাচ্ছিলেন সোয়াদ জাহাজ, ওই জাহাজে নাকি ওই জাহাজে পাকিস্তান সেনাবাহিনীর জন্য অস্ত্রশস্ত্র আসছিল, হয়তো কিছু সৈনিকও আসছিল ওখানে, ওই জাহাজের অস্ত্র খালাস করতে মূলত যাচ্ছিলেন। তো তাকে পথে কর্নেল তৎকালীন ক্যাপ্টেন অলি বীর বিক্রম এবং ক্যাপ্টেন খালিকুজ্জামান, তখন আরেকটু ছিলেন মীর শওকত আলী, বীর উত্তম, আর আরো অনেকের অফিসারের ভিতরে আরো ছিলেন আপনার যে শামশের মুবিন চৌধুরী, তিনি পরবর্তীতে ক্যাপ্টেন হয়ে রিটায়ার করেন, ওই সময় লেফটেন্যান্ট ছিলেন। তো ওনারা বা ওনাদের ভিতরে কিছু জন ওনাকে জানান যে দেশের ভিতরে ক্র্যাকডাউন হয়েছে, ঢাকা শহরে ক্র্যাকডাউন করেছে পাকিস্তান আর্মি, সাধারণ জনগণের উপরে হত্যাযজ্ঞ চলছে, চট্টগ্রাম ক্যান্টনমেন্টে গোলাগুলা হচ্ছে। তখন জিয়াউর রহমানের ইমিডিয়েট রিয়াকশন ছিল রাদা যে উই রিভল্ট, আমরা বিদ্রোহ ঘোষণা করলাম। এবং এনারাও এই কর্নেল অলিহাদ সহ অন্যান্য যাদের নাম বললাম, ওনারাও মোটামুটি প্রস্তুত হয়েছিলেন যে তাদের অধিনায়ক, পরবর্তীকালে যিনি জেড ফোর্সেও কিন্তু এনারা জিয়াউর রহমানের সাথে যুদ্ধ করেছেন, তো তাদের অধিনায়কের এই কথাটির জন্য উদ্গ্রীব হয়েছিল। তাদের অনেকের মনে মনে এটা ছিল, ইনফ্যাক্ট ছিলই, সবারই মনে মনে ছিল যে আমরা বিদ্রোহের যে এটা। এবং কর্নেল অলি আহমেদও বিদ্রোহ করেছেন, এবং বিদ্রোহ এটা জেনেই করেছেন যে বিদ্রোহের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড। আপনারা জানেন যে জামায়াতে ইসলামের সাথে এলডিপি, কর্নেল অলি আহমেদ যে দল, সেটি একটি জোটবদ্ধ হয়েছে 10 দলীয় জোটের ভিতরে, এবং তারা জামায়াতের সাথে গিয়েছেন। এবং আরো বড় আরেকজন বড় মুক্তিযোদ্ধা মেজর আখতারুজ্জামানও গিয়েছেন। তো মুক্তিযোদ্ধারা জামাতে নাই, জামাতের আগেও আমি সিভিলিয়ান মুক্তিযোদ্ধা, আমাদের সাংবাদিক নেতা রুহুল আমিন গাজী উনি মুক্তিযোদ্ধা ছিলেন, উনি জামায়াতে ইসলামের
পলিটিক্সটা করতেন। তো তখন যেহেতু এই বিএনপির স্বাধীনতার পক্ষ বিপক্ষ ইত্যাদি নিয়ে মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে কথাবার্তা বলছে, তো জামায়াতে ইসলামের একটা কাউন্টার ন্যারেটিভের জন্য এনারা সহযোগিতা করছেন। আখতারুজ্জামান কিন্তু একেবারে সরাসরি জামাতের সহযোগী সদস্য হিসেবে যোগদান করেছেন, আর উনি যোগদান করেননি, কিন্তু একটা অ্যালায়েন্স করেছেন। এটা আইডিওলজিক্যাল অ্যালায়েন্স হোক বা স্ট্র্যাটেজিক পোল অ্যালায়েন্স হোক, সেটা ভিন্ন বিষয়, করেছেন। এবং এটাতে তাদের উই হ্যাভ টু ওয়েট অ্যান্ড সি যে এটা তাদের মানে নির্বাচনে এর থেকে কি ফসল তারা ঘরে তুলতে পারে। প্রসঙ্গে ফিরে এসে বলছি যে ঘটনাটি এরকম হয়েছিল, এবং তারপর থেকে পুরোপুরি যা যা স্বাধীনতার ঘোষণা দেওয়া পর্যন্ত সবকিছু জিয়াউর রহমানের নির্দেশে হয়েছিল। এমন না যে তাকে চ্যাংদোলা করে নিয়ে গিয়ে কোনো একটা স্টেশনের সামনে বসিয়ে দিয়ে ওনাকে দিয়ে ভাষণ দিত। উনি ওনার নির্দেশেই সবাই সব ট্রুপস ডিপ্লয়মেন্ট থেকে আরম্ভ করে অফিসারদেরকে নির্দেশ দান থেকে আরম্ভ করে সবকিছু হয়েছে। এবং উনি নিজ হাতেই তৎকালীন যে ওনার সুপিরিয়র ছিলেন জঞ্জুয়া কর্নেল, ওনাকে উনি অ্যারেস্ট করেন। ওনাকে নিয়ে যাওয়ার সময় জিয়াউর রহমান তার যে গাড়িতে ছিলেন ওই গাড়ির থেকে উনি এক সৈনিকের হাত থেকে অস্ত্র কেড়ে নেন, রাইফেল কেড়ে নেন, এবং সবাইকে সারেন্ডার করতে বাধ্য করেন ওই সময়। এবং পরবর্তীতে উনি রাইফেল সহই এই জঞ্জুয়াকে বের করে নিয়ে আসেন এবং তার মৃত্যুদণ্ড কার্যকর করেন। এগুলো শুনতে মানে আমাদের এখানে তো আসলে সিনেমা হয় না ওরকম ওয়ার ইয়ের মতো, শুনতে খুব গল্পের মতো লাগলেও ঘটনাটা এরকম ভাবেই হয়। যুদ্ধের সময় ওনারা মানে এটা তো জিয়াউর রহমান এবং অন্যান্য অফিসারদের মাথাটাই চপিং ব্লকে ছিল। তার পরবর্তীতে উনি দুবার স্বাধীনতার ঘোষণা দেন। প্রথমে নিজেকে প্রভিশনাল হেড অফ স্টেট হিসেবে, অস্থায়ী রাষ্ট্রপ্রধান হিসেবে একটা দাবি মানে বলে একটা ঘোষণা দেন, এবং পরবর্তীতে অন বিহাফ অফ আওয়ার গ্রেট ন্যাশনাল লিডার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এরকম মানে বঙ্গবন্ধু শেখ মুজিবের পক্ষ থেকে দ্যাট ওয়াজ মোর পলিটিক্যালি কারেক্ট অ্যান্ড মোর অ্যাস্টিউট একটা মেসেজ দেন। এবং এই মেসেজটি বারবার রিপিট হতে থাকে যতক্ষণ পর্যন্ত কালুরঘাট বেতার কেন্দ্র সচল ছিল, এটা রিপিট হতে থাকে। এবং দেশের বহু মানুষ আছেন যারা এই বাণীটির অপেক্ষায় ছিলেন। তৎকালীন মেজর জিয়াউর রহমানের এই বাণীটি সবাইকে, কারণ ওনার একটু খ্যাতি ছিলই আগের থেকে। উনি খেমকারান সেক্টরে 65 সালে যুদ্ধের যে তমঘা পেয়েছিলেন হিলাল ইজুরাত, ওর থেকেই ওনার একটা নাম ছিল, সৈন্যদের ভিতর পপুলারিটি ছিল, মানুষজনও কেউ কেউ তার নাম জানতেন। এবং একজন মেজর, উনি তখন পাকিস্তান আর্মিতে, এটা মনে রাখতে হবে যে তখন পাকিস্তান আর্মিতে বাঙালিদের সংখ্যা লিমিটেড ছিল। ইস্ট বেঙ্গল রেজিমেন্টে কয়েকটা ব্যাটালিয়ন ছিল, এবং জিয়াউর রহমানরা যে প্রথম দিকে মানে উঠে আসছেন যখন থেকে বাঙালি একটু রিক্রুটমেন্ট একটু উদারীকরণ করা হয়, তখন থেকে যারা উঠে এসেছেন সম্মুখ সারিতে, উনি আবার কাকুলে পাকিস্তান যে মিলিটারি একাডেমিতে উনি প্রশিক্ষকেরও দায়িত্ব পালন করেন। পাকিস্তানের ইন্টেলিজেন্স, পাকিস্তান আর্মির ইন্টেলিজেন্সে উনি কাজ করেন। তো ওই প্রশিক্ষণের ভিতরেও তার যে প্রশিক্ষার্থী যা ছিলেন তাদের ভিতরে অনেকেই পরবর্তীতে মুক্তিযুদ্ধে যোগ নেন এবং জেড ফোর্সেও যোগ দেন বা অন্যান্য সেক্টরে যুদ্ধ করেন। তো এটা নিয়ে কোনো সন্দেহের কোনো অবকাশই নাই। এটা কর্নেল অলি আহমেদ দাবিও করেন নাই, এবং আমিরে জামায়াত তো এরকম কোনো দাবি করেন নাই যে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা না দিয়ে অন্য কেউ দিয়েছে, দেন নাই তো। শেখ মুজিবের কথা বলা হয়, কিন্তু বঙ্গবন্ধু আসলে ঘোষণা দিয়েছেন কিনা বা ওরকম ওইটা রেকর্ডটা, এটা নিয়ে ডাউট আছে। বাট দিয়ে থাকলেও এটা বেশি মানুষের কাছে পৌঁছায় নাই যতটা মানুষের কাছে জিয়াউর রহমান, যতটা আলোড়ন সৃষ্টি করেছে ইন্টারন্যাশনাল মিডিয়াতে হয়েছে। এবং আমাদের মুক্তিযুদ্ধ চলাকালীন যিনি প্রধানমন্ত্রী ছিলেন সেই তাজউদ্দিন আহমেদ সাহেবের বক্তৃতাতেও জিয়াউর রহমানের এই ঘোষণার কথা উল্লেখ আছে। জিয়াউর রহমান নিজে এটা নিয়ে খুব বেশি যে ক্রেডিট ইয়ে করার ওটা করেন নাই উনি, কিন্তু এটা
সবাই জানেন আর কি। এটা এটা নিয়ে আসলে উনি ঘোষণা দিয়েছেন কি দেননি এটা, এবং কয় তারিখে দিয়েছেন এটা সবাই জানেন। ইট ইজ মানে এটা কোনো রিভিলিং কিছু নয়। সুতরাং এবং উই রিভল্ট কথাটাও জিয়াউর রহমান বলেছেন বলেই মানে তার মুখ নিঃসৃত হয়েছিল বলেই বেশিরভাগ যে আমরা ডকুমেন্ট পাই, এবং তার নিজের জিয়াউর রহমানের নিজের বিচিত্রা একটি লেখা বেরিয়েছিল, সেই লেখাতেও এই কথাটি ছিল যে উই রিভল্ট। ওনার এবং কমন সেন্স এটাই বলে যে ওনার মুখ থেকে বেরিয়েছিল বলেই এই কথাটি এতটা সৈনিক এবং অফিসারদের ভেতরে এতটা মানে অনুপ্রেরণা সঞ্চার করতে পেরেছিল, এবং ওনারা দেশমাতৃকাকে মুক্ত করার জন্য যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন এবং দীর্ঘ 9 মাস যুদ্ধের পরে সফল হয়েছিলেন। জিয়াউর রহমানের যেটা জেড ফোর্সের কথা বললাম, জিয়াউর রহমানের নেতৃত্বে প্রথম যে ব্রিগেড বাংলাদেশের সেনাবাহিনীর, সেটা কিন্তু তার নামের অধ্যাক্ষর দিয়ে করা হয়। পরবর্তীতে আমরা যতটুকু জানতে পারি যে শফিউল্লাহ সাহেব বীরোত্তম এবং খালেদ মোশাররফ বীরোত্তম, ওনাদের ব্রিগেড হয়েছে অনেকটা জিয়াউর রহমানের নামে হওয়ার পরে ওনারা দাবি জানাতে থাকার পর ফলশ্রুতিতে হয়েছে। কিন্তু জিয়াউর রহমান একেবারে সম্মুখ সারিতে এবং স্ট্র্যাটেজি মেকিং সবকিছুতেই তার রোল ছিল, এবং উনি সম্মুখ যোদ্ধাও ছিলেন। ওনার অবদানকে কেউ খাঁটি করতে পারবে না, এবং কর্নেল অলি আহমেদের অবদান কেউ খাঁটি করতে পারবে না এই যুদ্ধে। ওনার একটা লেখাতে, কর্নেল অলি আহমেদের একটা লেখাতে উনি বলেছিলেন কথাটা এরকম যে মেজর জিয়াউর রহমানের নেতৃত্বে আমি প্রথম স্বাধীনতার পক্ষে মানে স্বাধীনতা যুদ্ধের করি আর কি, মানে শুরু করি, হ্যাঁ, অস্ত্র তুলে নিই। এই উনিও শোনার পরে তো কথাটা একটু অস্পষ্ট, কিন্তু তার এটা বলতে হয়েছে যে জিয়াউর রহমানের নেতৃত্বে। আবার এলডিপির একটা আছে, মানে ওনার যে দল লিবারাল ডেমোক্রেটিক পার্টি, ওখানে একটু বেশি নেওয়া হচ্ছে, কিন্তু আমরা তো আসলে একটা পার্টির ম্যানিফেস্টো বলেন বা তার দলিলটাকে অতটা, আর এলডিপি এমন কোনো মেজর পার্টিও নয়, ওটাকে অতটা গুরুত্ব দেওয়ার কিছু নাই ইন মাই ওপিনিয়ন। তো উনি যে ওনার লেখাতে পরিষ্কারভাবে বলেছেন নেতৃত্বে, মানে নেতৃত্ব দিয়েছেন জিয়াউর রহমান, এবং ওনারা তার নেতৃত্বে যা যা করণীয় সেটা করেছেন। এবং কর্নেল অলি আহমেদ আপনারা জানেন যে সে বিএনপি গঠন থেকে এবং জিয়াউর রহমান যখন সামরিক শাসক হিসেবে ডিসিএমএলএ সিএমএলএ ছিলেন, তখন থেকে উনি মানে সেই যুদ্ধের সময় থেকে তাদের যে একটা ঐকান্তিক সম্পর্ক স্থাপিত হয় সেটা কন্টিনিউ করে জিয়াউর রহমানের পুরো প্রেসিডেন্ট থাকাকালীন সময়টুকু থেকে আরম্ভ করে। পরবর্তীতে বলা হয়ে থাকে তারেক রহমানের সাথে তার মতভেদের কারণে, এবং কোয়াইট আইরনিক্যালি গিভেন দ্য ফ্যাক্ট যে উনি জয়েন করেছেন, মানে ওনার পার্টি একটা অ্যালায়েন্স করছেন জামায়াতে ইসলামের সাথে, এই জামায়াতের বিএনপি লেড গভর্নমেন্টে জামায়াতের মন্ত্রী নিয়োগ, এবং যেটা অত প্রকাশ্যে অত বলা হয় না, যে তারেক রহমানের দ্রুত বেড়ে ওঠা ইত্যাদি ওনারা কর্নেল অলি আহমেদ এবং অন্যান্যরা অতটা ভালোভাবে অ্যাকসেপ্ট করতে পারেননি। তো জিয়া রহমানের সঙ্গী যিনি ছিলেন তাদের শমশের মবিন, আপনারা জানেন যে উনি রাজনীতি থেকে স্বেচ্ছা নির্বাসন নিয়েছেন, উনি একটি সংগঠন গঠন করেছিলেন। তো ওনাদের বিভিন্ন ইগোর কারণে হোক বা যে কোনো কারণেই হোক হয়েছে, এবং কর্নেল অলি আহাদ ওনার চট্টগ্রামের যে এলাকার, ওখানে ওনার ব্যাপক জনপ্রিয়তা রয়েছে, এবং উনি সম্ভাব্য মানে ওই এলাকা থেকে ওনার জিতে আসার একটা ভালো সম্ভাবনা দেখা যাচ্ছে। এবং এলডিপির আরেকজন যিনি এখন বিএনপিতে যোগ দিয়েছেন, দুজন প্রধান ছিলেন এলডিপি মানে বিএনপিতে যোগ দিয়েছেন, রেদওয়ান আহমেদ, উনিও মুক্তিযোদ্ধা ছিলেন, ওনারও যেতে আসার সম্ভাবনা রয়েছে। তো এইগুলো হচ্ছে অনহেতুক মানে অহেতুক, অনাকাঙ্ক্ষিত, অপ্রয়োজনীয় বিতর্ক তৈরি করা।
আর উই রিভোল্ট কথাটা আমিরে জামায়াত উনি ঠিক স্লিপ অফ দ্য টাং হতে পারে, অথবা উনি এই অর্থে হয়তো বলেছেন যে প্রথম বিদ্রোহীকারীদের ভিতরে, মানে একেবারে প্রথম দিকের বিদ্রোহীকারীদের ভিতরে এই চট্টগ্রামের মাটিতে ছিলেন কর্নেল অলি আহমেদ, যিনি এখন জামায়াতের সাথে আছেন। তার মানে জামায়াত মুক্তিযুদ্ধের ওই সময়কার যে রোল ছিল সেটা সেটা পাকিস্তানের বাহিনীর, ওই পাকিস্তান, পূর্ব পাকিস্তান জামায়াতে ইসলামের যে রোল ছিল তার সাথে জামায়াত, বাংলাদেশ জামায়াতে ইসলামের একটা ডিস্টেন্স তৈরিরও একটা প্রয়াস ছিল বলে মনে হয়।